মৌলির একের পর এক চক্রান্ত কি এবার তার নিজের কাছেই ফিরে আসতে চলেছে? বাণীকে ব্যালকনি থেকে ফেলে দিয়ে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা, তারপর জুসের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে সকলের সামনে তাকে অপদস্থ করার চেষ্টা, সব কিছুই একের পর এক সাজিয়েছিল মৌলি। কিন্তু ভাগ্যের খেলায় প্রতিবারই তার পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। আর এবার তো পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে নেশার ঘোরে মৌলি নিজেই এমন কিছু কথা বলে ফেলতে পারে যা এত দিন ধরে সে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। তাহলে কি এবার মৌলির মুখ থেকেই বেরিয়ে আসবে তার সমস্ত ষড়যন্ত্রের সত্যি? আর এর মধ্যেই পিনাকি এমন এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যা মৌলিকে আরও বড় ধাক্কা দিতে চলেছে। কারণ মৌলিকে কিছু না জানিয়েই সমস্ত সম্পত্তি বাণী এবং অনিরুদ্ধর নামে লিখে দিয়েছেন পিনাকি। এই সিদ্ধান্ত সামনে আসার পর মৌলির পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাই এখন দেখার। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় বাড়ির পরিবেশ বেশ স্বাভাবিক থাকলেও পর্দার আড়ালে তখন চলছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। তানিয়া বাণীকে তারা দেখানোর অজুহাতে বাড়ির ব্যালকনির উপরে নিয়ে এসেছে। বাণী খুব স্বাভাবিকভাবেই সেখানে দাঁড়িয়ে আকাশের তারা দেখতে ব্যস্ত। চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে সে বুঝতেই পারেনি তার ঠিক পেছনে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে মৌলি। মৌলির চোখে মুখে তখন ভয়ঙ্কর এক পরিকল্পনার ছাপ। সুযোগ পেলেই বাণীকে ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবার সিদ্ধান্ত নিয়েছে সে। অর্থাৎ মুহূর্তের মধ্যেই একটি সাধারণ রাত পরিণত হতে চলেছে বড় দুর্ঘটনায়। মৌলি ধীরে ধীরে বাণীর দিকে হাত বাড়াতেই দর্শকের মধ্যেও তৈরি হয় তীব্র উত্তেজনা। এই বুঝি বাণী নিচে পড়ে গেল। অন্যদিকে বাড়ির ভেতরে তখন বাণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনিরুদ্ধ সহ বাড়ির সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। অনিরুদ্ধ প্রথমে ঈশানী এবং শ্যামলীকে জিজ্ঞেস করে তারা বাণী কোথায় আছে কিনা, কিন্তু দুজনে জানায় অনেকক্ষণ ধরে তারা বাণী কিংবা তানিয়া কাউকেই দেখেনি। এই কথাগুলো শুনেই অনিরুদ্ধর মনে সন্দেহ তৈরি হয়। সে বুঝতে পারে কিছুক্ষণ আগে মৌলি ইচ্ছে করেই তার জামার ওপর জুস ফেলেছিল, যাতে তার মন অন্যদিকে চলে যায় এবং সেই সুযোগে বাণীকে একা পেয়ে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। অর্থাৎ জুস ফেলে দেবার ঘটনাটিও যে আসলে মৌলির চক্রান্তেরই অংশ ছিল, সেটি এবার অনিরুদ্ধর কাছে ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। এদিকে ব্যালকনিতে মৌলি ঠিক যখন বাণীকে ধাক্কা দিতে যাবে, তখনই হঠাৎ অনিরুদ্ধর গলার আওয়াজ ভেসে আসে। আর সেই আওয়াজ শুনেই মুহূর্তের মধ্যে নিজের আসল চেহারা পাল্টে ফেলে মৌলি। সে বুঝে যায় এখন যদি বাণীকে ধাক্কা দেয় তাহলে সবাই তার আসল উদ্দেশ্য বুঝে ফেলবে। তাই সঙ্গে সঙ্গে নাটক শুরু করে দেয়। বাণীর গায়ে হাত দিয়ে তাকে কার্নিশের ধার থেকে সরিয়ে এনে উল্টো প্রশ্ন করতে থাকে সে কেন এতটা বিপজ্জনক জায়গায় গিয়েছিল, যেন মৌলি নাকি ঠিক সময়ে এসে বাণীকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় অনিরুদ্ধ। বাণীর অবস্থা দেখে সে উদ্বিগ্ন হয়ে জানতে চায় বাণী ঠিক আছে কিনা। বাণী জানায় সে ঠিক আছে, কিন্তু অনিরুদ্ধর চোখ এড়ায় না যে সেখানে মৌলিও উপস্থিত। আর এই ঘটনায় তার সন্দেহ আরও বেড়ে যায়। অনিরুদ্ধর মনে প্রশ্ন জাগে বাণী যখন একা ছিল এবং সবাই তাকে খুঁজছিল, তখন ঠিক সেই মুহূর্তে মৌলি সেখানে কি করছিল? তানিয়া তখন পরিস্থিতি সামলানোর জন্য জানায় পান্ডা আর গরিলা তাদের সেখানে নিয়ে এসেছিল, কিন্তু মৌলি নিজের দোষ থাকতে সঙ্গে সঙ্গে কথার মোড় ঘুরিয়ে দেয়। সে বলতে থাকে ঠিক সময় সে সেখানে না এলে বাণীর বড় সড় বিপদ হয়ে যেতে পারত। অর্থাৎ যে বিপদটা নিজেই তৈরি করতে যাচ্ছিল, সেই বিপদ থেকে বাঁচানোর কৃতিত্ব এবার নিজের ঘাড়ে নিতে চাইছে মৌলি। এরপর বাড়িতে তৈরি হয় আরেকটি আবেগঘন মুহূর্ত। নয়নতারা বাণীকে ডেকে কেক কাটতে বলে, কিন্তু তানিয়া অবাক হয়ে জানায় আজ তো বাণীর জন্মদিন নয়। তখন নয়নতারা আবেগপূর্ণভাবে জানায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর আজকের দিনটাকে বাণীর নতুন জন্মদিনের মতো করেই পালন করা উচিত। কথাটি শুনে পরিস্থিতি আরও আবেগঘন হয়ে ওঠে। সবাই যখন বাণীকে নিয়ে আনন্দ করতে চাইছে, তখনও মৌলির মাথায় কিন্তু অন্য পরিকল্পনা। সে অত্যন্ত স্বাভাবিকভাবে নাটক করে বাণীকে বলে প্রথমে কেক খেয়ে তার গ্র্যান্ডমমকে খাইয়ে দিতে। কিন্তু বাণী এবার মৌলির কথায় রাজি হয় না। সে ছুরিটি ঈশানীর হাতে তুলে দেয়, কারণ ঈশানীও জীবনের সঙ্গে কঠিন লড়াই করে ফিরে এসেছে। তাই বাণীর মনে হয় এই আনন্দের মুহূর্তে ঈশানীরও সমান অধিকার রয়েছে। ঈশানীও তখন বাণীকেই কেক কাটতে বলে, কিন্তু মৌলি বারবার বাণীকে কেকের প্রথম টুকরো খাওয়ার জন্য জোর করতে থাকে। আর মৌলির এই অস্বাভাবিক জোড়াজোড়ি অনিরুদ্ধর চোখে রায় না। তার মনে আবারও সন্দেহ জেগে ওঠে কেকের মধ্যে কি কিছু মেশানো হয়েছে? মৌলি কেন এত মরিয়া হয়ে বাণীকে প্রথম টুকরো খাওয়াতে চাইছে? পরিস্থিতি বুঝতে পেরে অনিরুদ্ধ তখন কৌশলে বলে কেকের প্রথম টুকরো আসলে মৌলিরই খাওয়া উচিত, কারণ মৌলিও তো কিছুদিন আগে বিষক্রিয়ায় ভুগেছিল এবং একটু আগেই সে বাণীকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। অনিরুদ্ধর এই কথায় মৌলি যেন অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু সবার সামনে আর কিছু করারও থাকে না তার। ঈশানী তখন অনিরুদ্ধর কথা মতো মৌলিকে কেক খাইয়ে দেয়। এরপর বাণী এবং অনিরুদ্ধ একে অপরকে কেক খাওয়ায়। এভাবেই মৌলির আরও একটি পরিকল্পনা শেষ মুহূর্তে ব্যর্থ হয়ে যায়। কিন্তু মৌলি এত সহজে থেমে যাওয়ার মানুষ নয়। নিজের ঘরে গিয়ে সে এবার বিক্রমদেবের সঙ্গে যোগাযোগ করে। রাগে এবং হতাশায় জানায় তাদের আগের পরিকল্পনা পুরোপুরি মাঠে মারা গেছে। তখন বিক্রমদেব তাকে আরও একটি ভয়ঙ্কর পরিকল্পনা দেয়। সে মৌলির হাতে একটি নেশার ওষুধ তুলে দেয় এবং নির্দেশ দেয় সেটি যেন বাণীর জুসের মধ্যে মিশিয়ে দেওয়া হয়।
এই ওষুধ খাওয়ার পর বাণী যদি সবার সামনে অস্বাভাবিক আচরণ করে তাহলে বাড়ির লোকজনের কাছে সে হাসির পাত্র হয়ে যাবে। মৌলি আবারও সেই পরিকল্পনায় রাজি হয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী মৌলি জুসের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে ফেলে। এরপর সরাসরি বাণীর হাতে জুস না দিয়ে একজন ওয়েটারের মাধ্যমে সেটি বাণীর কাছে পাঠিয়ে দেয়। সবকিছুই যেন পরিকল্পনা মতো এগোচ্ছিল। বাণী যখন সেই জুসটি খেতে যাচ্ছিল ঠিক তখনই আবারও সেখানে এসে হাজির হয় অনিরুদ্ধ। সে বাণীকে সেই জুস খেতে বাধা দেয় এবং অন্য একটি জুস খেতে বলে। এরপর অনিরুদ্ধ ওয়েটারকে নির্দেশ দেয় ওই জুসটি যেন মৌলির কাছেই দিয়ে আসা হয়। এবার যা ঘটে তা দেখলে দর্শকরাও অবাক হয়ে যাবেন। ওয়েটার কোনো কিছু না বুঝেই সেই নেশা মেশানো জুস মৌলির হাতে তুলে দেয় এবং মৌলি নিজেই সেটি খেয়ে ফেলে। অর্থাৎ বাণীকে ভাসাতে গিয়ে নিজের পাতা ফাঁদে এবার নিজেই আটকে গেল মৌলি। কিছুক্ষণ পরে সেই নেশার প্রভাব শুরু হয়ে যায়। মৌলির আচরণ ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠতে থাকে। সে সবার সামনে মাতলামি শুরু করে দেয় এবং এমন সব কাণ্ড করতে থাকে যা দেখে বাড়ির সবাই হতবাক। মৌলি এবার আর নিজের আচরণের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না। সে বিক্রমদেবের মাথায় টুপি পরিয়ে তাকে জোকার বলে ডাকতে শুরু করে। তার এমন আচরণ দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। এরপর সে ঈশানীর কাছেও চলে যায় এবং নেশার ঘরে ভুলভাল কথা বলতে শুরু করে। শুধু তাই নয়, হঠাৎ করে ঈশানীকে জড়িয়ে ধরে। মৌলির এই অস্বাভাবিক আচরণ দেখে ঈশানীর সন্দেহ হয়। সে বুঝতে পারে নিশ্চয়ই মৌলি এমন কিছু খেয়েছে যার প্রভাবে তার এই অবস্থা হয়েছে। ঈশানী তখন পিনাকিকে ডেকে বলে মৌলি কিছু খেয়েছে কিনা সেটা দেখতে। আর এখানেই তৈরি হয় আগামী পর্বের সবচেয়ে বড় রহস্য। কারণ নেশার ঘোরে মানুষের মুখ থেকে অনেক সময় এমন সত্যি কথা বেরিয়ে আসে যা স্বাভাবিক অবস্থায় সে কোনোভাবেই স্বীকার করতে চায় না। এতদিন ধরে মৌলি যে সমস্ত ষড়যন্ত্র লুকিয়ে রেখেছে, বাণীকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা করেছে, জুসের মধ্যে নেশার ওষুধ মেশানোর যে পরিকল্পনা করেছে, বিক্রমদেবের সঙ্গে তার যে গোপন যোগাযোগ, এসবের কোনো একটি কি এবার তার মুখ থেকে বেরিয়ে যাবে? আর তার থেকেও বড় প্রশ্ন, পিনাকি যখন মৌলিকে না জানিয়ে সমস্ত সম্পত্তি বাণী এবং অনিরুদ্ধর নামে লিখে দিয়েছেন, সেই খবর যদি মৌলির সামনে আসে তাহলে তার প্রতিক্রিয়া কি হবে? সম্পত্তি হাতছাড়া হওয়ার ভয়ে কি মৌলি আরও ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেবে, নাকি নেশার ঘোরেই তার মুখ থেকে বেরিয়ে আসবে এতদিনের সমস্ত সত্যি? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আগেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তবে আগামী পর্বে যে মৌলির চক্রান্তের জাল আরও বড় বিপদের দিকে এগোতে চলেছে তা বলাই যায়। এবার কি নেশার ঘোরে মৌলি নিজেই নিজের সব গোপন রহস্য ফাঁস করে দেবে? অনিরুদ্ধ কি শেষ পর্যন্ত মৌলির আসল চেহারা বুঝতে পারবে? আর পিনাকির সম্পত্তি বাণী এবং অনিরুদ্ধর নামে লিখে দেবার খবর জানার পর মৌলি কি করবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে অবশ্যই চোখ রাখুন ধারাবাহিকের পরবর্তী পর্বে। আর এমনই নতুন নতুন পর্বের আপডেট ও গল্পের গুরুত্বপূর্ণ টুইস্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।